আপনি যদি 29 পান তাহলে আপনার এই সাবজেক্ট থেকে কোনো মার্ক বিসিএস এর লিখিত পরীক্ষার খাতায় যুক্ত হবে না। প্রিয় শিক্ষার্থী, আমি ভালোভাবে বলি, আবার মন দিয়ে শুনবেন। আপনাকে মিনিমাম 30 পেতে হবে যে কোনো সাবজেক্টে। যদি আপনি 30 না পেয়ে 29 পান, আপনার এই মার্ক খাতায় যুক্ত হবে না। 200-র ভিতরে আপনাকে অবশ্যই 60 পেতে হবে। যদি আপনি 60 না পান তাহলে আপনার কোনো মার্ক যুক্ত হবে না। তাহলে আমরা জানতে পারলাম আপনাকে যদি যে কোনো এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনাকে কত পেতে হবে, মিনিমাম 100 যদি মার্ক থাকে 30 পেতে হবে, আর যদি 200 থাকে তাহলে আপনাকে 60 পেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারলাম এই যে রিটেনের বিষয়গুলো, এগুলো থেকে আপনাকে বুঝতে হবে যে কোন সাবজেক্ট থেকে আপনি বেশি লেখাপড়া করবেন, কোন সাবজেক্টে আপনার মার্ক বেশি উঠবে। বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে সমান দক্ষতা থাকে না। তাদের বিভিন্ন সাবজেক্টে কেউ দক্ষ, যেমন কেউ বাংলাদেশ বিষয়তে দক্ষতা রয়েছে, যেমন কেউ আমার ইংরেজিতে দক্ষতা রয়েছে। এই যে বাংলা 200 মার্ক, আপনি কি জানেন এই বাংলা 200 মার্কে অনেক স্টুডেন্টের দুর্বলতা রয়েছে? কারণ কি, আমরা সেই 6, 7, 8, 9 থেকে বাংলা গ্রামারটা গুরুত্ব দিয়ে পড়ি না, আমরা গ্রামারটা বোঝার চেষ্টা করি না। এর জন্য যখন আপনি চাকরির পরীক্ষায় প্রতিযোগিতায় নামবেন তখন দেখবেন অনেক ছাত্রছাত্রী আমাদের ওই বাংলায় দুর্বলতার জন্য অনেকেই মার্ক বলে, স্যার বাংলা খুব কঠিন আমার কাছে মনে হয়। এর জন্য আপনাকে যেই সাবজেক্ট আপনাকে সহজ মনে হবে এখান থেকে আপনাকে বেশি মার্ক তোলার চেষ্টা করতে হবে। যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্স, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার আজকের লাইভ ক্লাসে যারা জয়েন করেছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স সম্পর্কে আপনাদের প্রত্যেকের ভালো ধারণা রয়েছে এবং প্রত্যেকে কিন্তু ভালো মার্ক তুলতে পারবেন। এখন বাংলাদেশ অ্যাফেয়ার্সের কোন কোন বিষয়ে আপনি গুরুত্ব দিয়ে লিখিতর জন্য পড়বেন, এটা কিন্তু আপনার একটা বড় প্রশ্ন স্যার। আর আমি সরাসরি বাংলাদেশ অ্যাফেয়ার্সে চলে গেলাম, কারণ আমি বাংলাদেশ অ্যাফেয়ার্সের টিচার। আমি বাংলাদেশ অ্যাফেয়ার্সে আপনাকে যদি বলেন স্যার আমি কি কি গুরুত্ব দিয়ে পড়বো, তাহলে আমি আপনাকে বলবো প্রথমেই আপনাকে পড়তে হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। দেখেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং বাংলাদেশের এমন কোনো বিশেষ পরীক্ষার্থী নাই যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা তাদের তাকে নাই এমন কোন স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না। দ্বিতীয়ত আপনাকে বাংলাদেশের সংবিধান পড়তে হবে। বাংলাদেশের সংবিধান থেকে প্রত্যেকটা চাকরির পরীক্ষার প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থী, চাইলে আপনি এগুলো নোট করে লিখে নিয়ে যেতে পারেন কোন কোন সাবজেক্ট আপনি গুরুত্ব দিয়ে বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়বেন বাংলাদেশ অ্যাফেয়ার্সে। প্রথমেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পড়তে হবে, তারপর আপনাকে সংবিধান নিয়ে আলোচনা করতে হবে। অনেক স্টুডেন্ট বলে স্যার সংবিধান বুঝি না। আমার যে পিলিতে 2টি প্রাইভেট ব্যাচ রয়েছে যেখানে আমি সংবিধান পড়েছি স্টুডেন্টদেরকে, আলহামদুলিল্লাহ অনেক কিছু বলে স্যার সংবিধান দিয়ে তো সহজ, আগে তো জানতাম না। সংবিধান আপনাকে এই গতানুগতিক নিয়ম থেকে পরিহার করে আপনাকে ভালোভাবে কিছু কৌশল অবলম্বন করে সংবিধান পড়তে হবে। তখন দেখবেন আপনি প্রত্যেকটা চাকরির পরীক্ষায় সংবিধান থেকে প্রশ্ন আসে আর আপনি সেখান থেকে ভালো মার্ক তুলতে পারবেন। আপনাকে বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে হবে। সরকার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেই যে জাতীয় সংসদ ভবন, আমাদের সরকার সাধারণত 3টি বিভাগ নিয়ে গঠিত হয়: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। প্রিয় শিক্ষার্থী, বিগত দিনের যে কোনো একটি প্রশ্ন দেখবেন এই 3টা বিভাগ থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। সো আপনাকে এগুলো তো অবশ্যই পড়তে হবে। সরকার ব্যবস্থা, পরবর্তীতে লিখতে হবে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, যেখান থেকে বিসিএস এ প্রশ্ন আসে। আমরা প্রথমে বলেছি মুক্তিযুদ্ধ পড়ব, সংবিধান পড়ব, সরকার ব্যবস্থা পড়ব, রাজনৈতিক ব্যবস্থা পড়ব। পরবর্তীতে আমরা যা পড়ব তা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। এই যে বাজেট নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন রকমের সমীক্ষা রয়েছে, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। তারপর যেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে 2-একটা প্রশ্ন আসে, একদম স্বাভাবিক ব্যাপার। কারণ আপনি জানেন, আপনি যে দলই করেন রাজনীতি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করতে পারেন, কিন্তু এই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের লাল সবুজ পতাকা পাওয়ার জন্য আমরা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি। এই স্বাধীন সার্বভৌমত্ব এবং লাল সবুজের পতাকায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান রয়েছে। আপনি যে কোনো ভাইবা বোর্ডে যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনাকে সুন্দর করে এই কথাগুলো বলতে হবে। এর জন্য আমি একটু গুছিয়ে বললাম। আপনাকে জিজ্ঞাসা করলো বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম কি, আপনি অনেকেই বললেন শেখ মুজিবুর রহমান, তাহলে কিন্তু হবে না। আপনার আনসার কিন্তু সঠিক, শেখ মুজিবুর রহমান বলেছেন, কিন্তু আপনি চাইলে ওনার নামের আগে আরো সুন্দর করে একটা উপস্থাপনা দিতে পারেন। আপনার দরকার একটা জব দরকার, আপনি তো মন খারাপ করে কোনো লাভ নেই। আপনি যদি বলেন বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর যদি আরো সুন্দর করে বলতে পারেন
বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে তো আর কোনো কথাই থাকে না, ভাই বাবুর মনে হয় অনেক খুশি থাকবে। তারপরে আমরা ওনার জীবনী সম্পর্কে পড়ব। তারপরে উপজাতীয় জনসংখ্যা থেকে প্রশ্ন আসে প্রিয় শিক্ষার্থীরা। উপজাতি ও জনসংখ্যা আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ আপনি লক্ষ্য করে দেখবেন উপজাতি সম্পর্কে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, পিলিতেও আসে, রিটেনেও আপনি এগুলো পাবেন। উপজাতি ও জনসংখ্যা সম্পর্কে আপনাকে পড়তে হবে। এই যে আদমশুমারি নিয়ে প্রশ্ন আসে, এগুলো কিন্তু আপনাকে নোট আউট করে রাখতে হবে। তাহলে আমি বলেছিলাম যে এই যে বিসিএস এ কিভাবে প্রশ্ন আসে, আপনি কিভাবে আনসার দিবেন। দেখা যাচ্ছে একটা প্রশ্ন আপনাকে দিল, তো দেওয়ার পর আপনি কি করলেন, প্রথম 2 পেজ আপনার ভূমিকা লিখে ফেললেন। প্রথম 2 পেজ কি লিখলেন? ভূমিকা। উপসংহার লিখে ফেললেন আরো 2 পেজ। আচ্ছা বলেন, আপনাকে তো রিটেনে যেমন প্রশ্ন দেয়া হয়েছে আনসারটা আপনাকে তেমন ভাবেই দিতে হবে। আপনি 2 পেজের ভূমিকা টেনে ওনাদেরকে খুশি করতে পারবেন না। ওনারা দেখবে যে আপনাকে প্রশ্ন যে পরিমাণ করা হয়েছে আনসার দিয়েছেন কিনা। তাহলে এইরকম কিছু প্রশ্ন নিয়ে আসেন, আমরা আলোচনা করি। আপনি একটু খাতা কলম বের করবেন, আমি কিছু প্রশ্ন লিখবো, দেখবেন আমি আনসারগুলো কিভাবে দিই, আপনাকে এভাবেই দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা রিটেনের প্রশ্নে আমরা উদাহরণস্বরূপ একটা প্রশ্ন দেখব, যে প্রশ্নটা বিগত দিনে রিটেনে এসেছিল বিসিএস এ। আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। আর আজকের ক্লাসের শেষে একটা চমক রয়েছে, আশা করি আপনারা থাকবেন আমার সাথে, আজকের ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। আপনাদেরকে একটা চমক দেওয়ার জন্য চেষ্টা করব। আর পরে যারা আমাদের আজকের এই লাইভ ক্লাসে জয়েন করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আজকের এই লাইভ ক্লাসটি যদি আপনারা সবাই শেয়ার করেন, দেখা যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গার স্টুডেন্টরা পাবে। আর আমাদের সাথে যারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে জয়েন করতেছেন, আমরা ধীরে ধীরে সকলেই নাম বলার চেষ্টা করব। কারা কারা কোন জেলা থেকে জয়েন করেছেন একটু বলবেন। তাহলে আমি ওই যে প্রশ্ন, কিভাবে প্রশ্ন রিটেনে আসে, বিগত দিন এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। যেমন আপনাকে আমি একটু আনকমন বিষয় নিয়ে আলোচনা করি। আমি টোটাল সিলেবাসে মানে আমার টপিকে না গিয়ে একটা প্রশ্ন ছিল খুবই গুরুত্বপূর্ণ, কঠিন প্রশ্ন। আমি যেহেতু আজকে প্রথম মুন্না বিএকেআর থেকে লাইভে এসেছি, কঠিন প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, কারণ সহজগুলো সবাই পারে। আপনাকে প্রশ্ন দিয়ে দিল এভাবে, একটা প্রশ্ন তো আসে না, 3-4টা আসে। যেমন প্রথম প্রশ্ন হলো রোহিঙ্গাদের ইতিহাস লিখুন। পরবর্তী প্রশ্ন হলো রোহিঙ্গাদের উপর মিয়ানমারের, লিখবেন প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নগুলো আগে লিখবো আমরা। মিয়ানমারের সামরিক বাহিনীর বিভিন্ন অভিযান, এরকম কিছু প্রশ্ন কিন্তু এসেছিল। পরবর্তী প্রশ্ন দিয়ে দিল রোহিঙ্গারা বাংলাদেশে আসায় কি কি সমস্যা হচ্ছে। রোহিঙ্গারা লিখবেন আপনারা, দেশে বলতে বাংলাদেশে, রোহিঙ্গারা বাংলাদেশে আসায় কি কি সমস্যা হচ্ছে, এরকম কিন্তু প্রশ্ন এসেছে। কি কি সমস্যা হচ্ছে মানে রোহিঙ্গারা বাংলাদেশে আসায় কি কি সমস্যা হচ্ছে আপনাকে লিখতে হবে। পরবর্তী প্রশ্ন হতে পারে রোহিঙ্গা সমস্যা সমাধানে আনান কমিশন সম্পর্কে লিখুন। আনান মানে কোফি আনান, আনান কমিশন সম্পর্কে লিখুন, এরকম প্রশ্ন হবে। তারপরের পরবর্তী প্রশ্ন হচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে শেখ হাসিনার 5টি দাবি। আমার বোর্ড ছোট থাকা একটু লিখতে অসুবিধা। দেখেন এইরকম একটা প্রশ্ন এসেছিল আপনার এই যে 38তম বিসিএস, এই যে দেখেন
রোহিঙ্গাদের ইতিহাস লিখুন। রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সামরিক বাহিনীর বিভিন্ন অভিযান লিখুন। রোহিঙ্গারা দেশে আসায় মানে বাংলাদেশে আসায় কি কি সমস্যা হচ্ছে এটা লিখবো আমরা। রোহিঙ্গা সমস্যা সমাধানে আনান কমিশন, আনান মানে কোফি আনান, আনান কমিশন গঠন। তারপর আমরা লিখবো রোহিঙ্গা সমস্যার সমাধানে জননেত্রী শেখ হাসিনার জাতিসংঘে যে 5টি দাবি দিয়েছিলেন এইরকম প্রশ্ন আমরা লিখবো। দেখেন আপনি বাংলাদেশের অনেকগুলো বই হয়তো আপনি রিটেনের জন্য পড়েছেন, কিন্তু এইরকম প্রশ্ন তৈরি করে আপনাকে সুন্দর করে একটা ইয়েতে নিয়ে যা প্যাটার্নে ফেলা যাবে না। এই যে দেখেন টোটাল রোহিঙ্গা সমস্যাটা কিন্তু আমি নিয়ে এসেছি। এখন আপনাকে একটু এই প্রশ্নটা, এই 4টা প্রশ্নটি একসাথে না দিয়ে সহজ করে দিয়ে দিল রোহিঙ্গা সমস্যা ও সমাধান সম্পর্কে লিখুন। রোহিঙ্গা সমস্যা ও সমাধান সম্পর্কে লিখুন। তাহলে এই জায়গায় আমরা যে উত্তরগুলো দিব আপনি এগুলো কিন্তু লিখতে পারবেন, এগুলি কিন্তু আপনার প্রশ্ন হয়ে যাবে। এইভাবে প্রশ্ন আসে ইনশাল্লাহ। যারা আমরা রিটেনের ক্লাস করব, যারা আমাদের সাথে থাকবেন রিটেনের জন্য, এইভাবে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনাকে প্রশ্ন প্যাটার্ন তৈরি করে সময়ের সাথে কিভাবে ম্যাচিং করে লিখবেন। 3 পাতা ভূমিকা লিখবেন না, 2 পাতা উপসংহার লিখবেন না, এমন কিছু পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনার খাতার উপরে লিখবেন রোহিঙ্গাদের ইতিহাস লিখে আন্ডারলাইন এভাবে করবেন। রোহিঙ্গাদের ইতিহাস লিখে আন্ডারলাইন করবেন। রোহিঙ্গাদের ইতিহাস লিখে আন্ডারলাইন করবেন। আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি প্রিয় শিক্ষার্থী। রোহিঙ্গাদের ইতিহাস লিখে আন্ডারলাইন করবেন। লিখতে কি পেরেছেন? লিখার আগে একটু দেখতে চাই কারা কারা কোন জায়গা থেকে জয়েন করলেন, একটু আমাকে বলেন আপনারা কে কোন জায়গা থেকে এসেছেন এবং আমাদের ভিডিওটি ক্লিয়ার কিনা, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, বোর্ডটি ক্লিয়ার কিনা একটু জানাবেন প্রিয় শিক্ষার্থী। বোর্ডটি ক্লিয়ার কিনা এবং আপনি আমাকে দেখতে পেয়েছেন কিনা একটু জানাবেন। আমাদের সাথে অনেকেই আজকে জয়েন করেছেন এই লাইভ রিটেনের ক্লাসে। বোর্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন। আপনারা লেখাগুলো বুঝতে পারেন কিনা আমাকে একটু জানালে উপকৃত হব। ঠিক আছে, শেখ রুমের আমরা দেখতে, হ্যাঁ আচ্ছা লড়বে না ইনশাল্লাহ। মৃত্তিকা রহমান আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, যেটা হচ্ছে খুবই মেধাবী, অনেক প্রশ্ন করে স্যারকে। হ্যাঁ, শরীয়তপুর থেকে, শরীয়তপুর আমাদের নতুন ব্রাঞ্চ হয়েছে, যাব ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়াসিমউদ্দিন অল ক্লিয়ার সুনামগঞ্জ থেকে, বাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গাজীপুর মুকুল হোসেন ইমন পাইলট লিখেছেন ক্লিয়ার আছে স্যার। ফাতেমা আক্তার ক্লিয়ার। হ্যাঁ, জামালপুর গিয়েছি 3-4 বার। আর বেশি বেশি শেয়ার দিও। আমরা কিন্তু আপনারা খাতা কলম নিয়ে বসেন, খাতা কলম। এই প্রশ্নটা তো আপনার চাকরির পরীক্ষা যে কোন জায়গায় আসতে পারে, এখান থেকে পিলিতেও আপনি প্রশ্ন কমন পাবেন। হ্যাঁ, শিমুর রহমান শ্রীমঙ্গল থেকে। ও মেসেজে রিপ্লাই দিই না, হ্যাঁ দিব দিব, খুব ঝামেলায় থাকার জন্য দেওয়া হয় না। রেহানা সুলতানা জি স্যার অল ক্লিয়ার। হ্যাঁ, লক্ষ্মীপুর থেকে, লক্ষ্মীপুর যাই নাই এখনও একবার। ফয়সাল আল হাসান লিখেছেন নান্দাইল উপজেলা ময়মনসিংহ। হ্যাঁ, উজ্জ্বল রায় মানিকগঞ্জ থেকে, খুব ভালো গিয়েছিলাম, 2-3 বার গিয়েছি মানিকগঞ্জে, আমাদের ব্রাঞ্চ রয়েছে। তাহলে আমরা ওই যে ফরিদপুর, বাহ ফরিদপুরে 3-4 বার গিয়েছি ভাই। এই যে পদ্মার পার, অভিজিৎ পদ্মার পারে ঘুরতে গিয়েছিলাম। জয় কর্মকার ঢাকা। সুভাষিসের বিষয়ে বলতে হয়, সে কিন্তু খুব ভালো মানে কবিতা বলতে পারে, আমাদেরকে ক্লাসে গান শুনিয়েছিল। হ্যাঁ, মুকুল ক্লিয়ার স্যার। নারায়ণগঞ্জ কিল্টনের ভাই মিল্টন, 2 ভাই রয়েছে, তারা খুবই মেধাবী। আজিউল শেখ ইনশাল্লাহ অ্যাটেন্ড টু ইউ স্যার। হ্যাঁ, মুন্সিগঞ্জে গরুর মাংস খুবই ভালো, খুবই মজা, আমি খেয়েছিলাম। দিনাজপুরেও গরুর মাংস পাওয়া যায়, ভালো একটি দোকান রয়েছে সরকারি কলেজের সামনে। পিরোজপুর থেকে ভাই কখনো যাই নাই সাজ্জাদ ভাই, যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা ক্লাসে চলে গেলাম। আমাদের প্রথম প্রশ্ন আমরা লিখেছি রোহিঙ্গাদের ইতিহাস লিখুন। তাহলে রোহিঙ্গাদের ইতিহাস আপনি লিখেছেন, লিখবেন খাতার ভিতরে লিখবেন মিয়ানমার হলো দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি দেশ। মিয়ানমার হলো দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি দেশ। মিয়ানমার হলো দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি দেশ।
দাড়ি দিয়ে লিখবেন 1824 সালে 1824 সালে মিয়ানমারকে 1824 সালে মিয়ানমারকে দখল করে নেয় ইউকে। 1824 সালে মিয়ানমারকে দখল করে নেয় ইউকে। দখল করে নেয় ইউকে। দাড়ি দিয়ে লিখবেন সেই সময় ইউকে সরকার মিয়ানমারের 139টি জাতিগোষ্ঠীর একটি নামের তালিকা প্রকাশ করে। সেই সময় ইউকে সরকার মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর 139টি নামের তালিকা প্রকাশ করে। 139টি নামের তালিকা প্রকাশ করে। দাড়ি দিয়ে লিখবেন সেই তালিকায় রোহিঙ্গা নামে কোনো জাতিগোষ্ঠী ছিল না। সেই তালিকায় রোহিঙ্গা নামে কোনো জাতিগোষ্ঠী ছিল না। লিখতে কি পেরেছেন প্রিয় শিক্ষার্থী? দাড়ি দিয়ে লিখবেন ভারতবর্ষ আইন 1935 অনুসারে মিয়ানমারকে ভারত থেকে, আমি প্রথম থেকে বলতেছি, ভারতবর্ষ আইন 1935 অনুসারে মিয়ানমারকে ভারত থেকে আলাদা করা হয়। 1937 সালে। 1937 সালে। ঠিক আছে তো? না, অসুবিধা নেই। ডিসপ্লে ঘোরাতে হবে কেন? দেখা যাচ্ছে তো। আমাদের সাথে জুয়েল রানা জয়েন করেছেন, আমাদের বিজ্ঞানের, আমার অত্যন্ত আদরের ছোটো ভাই। দেখা যাচ্ছে তো, আশা করি সবাই তো দেখতে পাচ্ছেন নাকি? কুমিল্লা কুটবাড়ি, এখানে শীতের সময় গেলে এত ভালো লাগে। বিশ্ববিদ্যালয়ের সামনে অনেকগুলো খাবারের দোকান রয়েছে, যেগুলোতে যতই খাবেন টাকার পরিমাণ খুব কম হয় আর ভালো লাগে। আশা করি দেখতে পাচ্ছেন। তাহলে আমরা ওই যে চলে যাচ্ছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন হতে পারে যে আপনার মিয়ানমারকে ভারত থেকে আলাদা করা হয়েছিল কত সালে? এই যে চলে আসছে 1937 সালে। তারপর মানে কোন আইন অনুসারে? 1935 সালের আইন অনুসারে। তাহলে মিয়ানমারকে দখল করে নিয়েছিল কারা? ইউকে। কত সালে দখল করেছিল? 1824। দেখেন, পিলি এবং রিটেনই আপনার এই ক্লাসটি কাজে লাগবে। দাড়ি দিয়ে লিখবেন মিয়ানমার ইউকের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1948 সালের 4 জানুয়ারি। মিয়ানমার ইউকের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1948 সালের 4 জানুয়ারি। সুপ্রিয় শিক্ষার্থী, এই 1948 সালের 4 জানুয়ারির সাথে কিন্তু বাংলাদেশের একটি সংগঠনের সম্পর্ক রয়েছে। আপনি জানেন 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আমরা এইভাবে সহজে মনে রাখবো, ছাত্রলীগ যে তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল, মিয়ানমার ইউকের কাছ থেকে সেই তারিখে স্বাধীনতা লাভ করেছিল। আমরা এই নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। মিয়ানমারের প্রদেশ হলো 7টি। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। মিয়ানমারের প্রদেশ হলো 7টি। মিয়ানমারের প্রদেশ কয়টি? 7টি। এটাও পিলিতে আপনার প্রশ্ন হতে পারে, রিটেনের জন্য তো পড়াচ্ছি। মিয়ানমারের প্রদেশ হলো 7টি। প্রিয় শিক্ষার্থী, খুবই মজার নাম রয়েছে মিয়ানমারের প্রদেশগুলোর। কেউ কি বলতে পারেন কি কি নাম? দেখেন, মিয়ানমারের প্রদেশ হলো 7টি। আপনি 1 নাম্বার দিয়ে লিখবেন, এই যে আমি বোর্ডে লিখে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে কারা, 2 নাম্বার হচ্ছে কারেন, 3 নাম্বার হচ্ছে কাচিন, 4 নাম্বার হচ্ছে চীন। কারা, কারেন, কাচিন, চীন। 5 নাম্বার হচ্ছে শিন।
6 নম্বর হচ্ছে মন, 7 নম্বর হচ্ছে রাখাইন। এই হচ্ছে 7টা প্রদেশ। প্রিয় শিক্ষার্থী লিখে নিয়ে যান। মিয়ানমারের প্রদেশ হলো 7টি: কারা, কারেন, কাচিন, চিন, শিন, মন, রাখাইন। এই হচ্ছে মিয়ানমারের। তাহলে দেখেন রিটেনে তো কাজে আসলোই, যদি পিলিতে চলে আসে মিয়ানমারের প্রদেশ কয়টি? 7টি। যদি কখনো ভাই বাবুটে জিজ্ঞাসা করে এগুলো বলেন কারা, কারেন, কাচিন, চিন, শিন, মন, রাখাইন, দেখছেন একদম হয়ে গেল। তাহলে আমাদের আলোচনা কিন্তু ওই জায়গায়। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে একটা নোট লিখে নিয়ে যাবেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে একটা নোট লিখবেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে একটা নোট লিখবেন। রোহিঙ্গা হলো রাখাইন প্রদেশের, রোহিঙ্গা হলো রাখাইন প্রদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী। রোহিঙ্গা হলো রাখাইন প্রদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী। রোহিঙ্গা হলো রাখাইন প্রদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন ছিল, রোহিঙ্গাদের ইতিহাস লিখুন। দেখেন আমি এই জায়গায় আর লিখবো না রোহিঙ্গাদেরকে নিয়ে, কারণ কি আপনাকে এত কিছু লেখার প্রয়োজন নেই। ভূমিকা উপসংহার টেনে সময় নষ্ট করা যাবে না। তখন আমরা দেখব রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের সামরিক বাহিনীর বিভিন্ন অভিযান। সামরিক বাহিনীর বিভিন্ন অভিযান, সামরিক বাহিনীর বিভিন্ন অভিযান লিখে আন্ডারলাইন করবেন। এই যে রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সামরিক বাহিনীর বিভিন্ন অভিযান, এইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন আপনাকে দিয়েছে পরীক্ষায় যে রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সামরিক বাহিনীর বিভিন্ন অভিযান আলোচনা করুন। তাহলে আমরা দেখে নেই তারা কি কি অভিযান চালিয়েছিল। আমরা ছোট্ট একটা টেবিল লিখব, আশা করি সবাই বুঝতে। যেমন প্রথমে আমরা সাল লিখব, মানে কত সালে তারা অভিযান চালিয়েছিল। তারপরে আমরা অভিযানের নাম লিখব, সাল, অভিযানের নাম। তারপরে আমরা ফলাফল দেখব, ফলাফল। এই যে এভাবে আমরা একটা টেবিল লিখব। প্রিয় শিক্ষার্থী, একদম শর্টকাট করে দেই। দেখেন তাহলে সাল 1978 হবে প্রথমে। দেখেন পিলির জন্য আপনি কিন্তু একটা প্রশ্ন পেয়ে গেলেন, অনেকবার এসেছে অনেক চাকরির পরীক্ষা, যে রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সামরিক বাহিনী প্রথম অভিযান চালিয়েছিল কত সালে? 1978 সালে। প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেল। পরবর্তীতে প্রশ্ন হচ্ছে অভিযানের নাম, মানে মিয়ানমারের সামরিক বাহিনী যে অভিযান চালিয়েছিল সেই অভিযানের নাম কি দিয়েছি? তোলা, এই যে অপারেশন নাগামিন ড্রাগন। এটা হচ্ছে প্রথম অভিযানের নাম, অপারেশন নাগামিন ড্রাগন। অপারেশন নাগামিন ড্রাগন। প্রিয় শিক্ষার্থী, যদি পিলিতে প্রশ্ন চলে আসে যে রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সামরিক বাহিনীর প্রথম অভিযানের নাম কি ছিল? অপারেশন নাগামিন ড্রাগন। কত সালে হয়েছিল? 1978 সালে হয়েছিল। ফলাফল কি ছিল? এই যে আমরা ফলাফল লিখব, 3 লক্ষ রোহিঙ্গাকে দেশ থেকে বিতাড়িত করা হয়। 3 লক্ষ রোহিঙ্গাকে দেশ থেকে বিতাড়িত করা হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই জয়েন করতেছেন। যারা জয়েন করতেছেন তাদেরকে আবারও বলবো, আজকের এই রিটেনের লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিবেন, তাহলে দেখবেন অনেকেই দেখতে পারবে। এই প্রশ্ন আনকমন একটি প্রশ্ন, অনেক বই আপনি এই প্রশ্ন পাবেন না। তাহলে দেখেন প্রশ্ন যদি আসে রোহিঙ্গাদের উপর সামরিক বাহিনী প্রথম কত সালে অভিযান চালিয়েছে? 1978 সালে। অভিযানের নাম কি? অপারেশন নাগামিন ড্রাগন। তারপর কত লক্ষ, ফলাফল কি ছিল? 3 লক্ষ রোহিঙ্গাকে বিতাড়িত। পরবর্তীতে 2 নম্বর অভিযান হয়েছিল 1981 সালে। 1981 সালে অভিযানের নাম দিয়েছিল অপারেশন পাইবায়ার। অপারেশন পাইবায়ার। এই যে প্রিয় শিক্ষার্থীরা, অপারেশন পাইবায়ার 2 নম্বর অভিযানের নাম অপারেশন পাইবায়ার। আর ওনারা ফলাফল ছিল মাত্র
50,000 রোহিঙ্গাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। 50,000 রোহিঙ্গাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তারপর হচ্ছে 2016 সালে, আমরা সাম্প্রতিকে চলে আসলাম। 2016 সালে যে অভিযান চালিয়েছিল, অপারেশনের নাম দিয়েছিল ক্লিয়ারেন্স অপারেশন। ক্লিয়ারেন্স অপারেশন ফলাফল ছিল 2.5 লক্ষ রোহিঙ্গাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। তাহলে অভিযানগুলোর নাম এভাবে আমরা টেবিল আকারে দিয়ে দেব, সহজ হবে। তারপর সর্বশেষ 2017 থেকে যে 18, 2017 থেকে 2018-তে যে অভিযান চালিয়েছিল, তারা অপারেশনের নাম দিয়েছিল, এটার একটু চেঞ্জ করে ফেলবো, অপারেশন ক্লিয়ারেন্স। অপারেশন ক্লিয়ারেন্স ফলাফল ছিল বর্তমানে রোহিঙ্গারা বিতাড়িত করেছিল তারা 8 লক্ষ, কিন্তু বর্তমানে রয়েছে 12 লক্ষ প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রশ্ন আমাদের রিটার্নের জন্য ছিল কি দেখেন, যে রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সামরিক বাহিনীর বিভিন্ন অভিযান লিখুন। প্রশ্ন ছিল এটা। তাহলে আমরা দেখেন অভিযান লেখা হয়েছে কি হয় নাই। আমি কেন বিস্তারিত ইতিহাস লিখতে যাব? আমার ইতিহাসের প্রয়োজন নেই তো। যেমন প্রশ্ন করেছে আমি তেমন আনসার দেব। দেখেন সাল দিয়েছি, কত সালে হয়েছে, নাম দিয়েছি, ফলাফল দিয়েছি। ওই খাতা যিনি দেখবেন তিনি খুশি হয়ে যাবেন, দেখবেন আপনার জন্য ভালো মার্ক দিয়ে দিবেন। তাহলে সহজে আপনি মার্ক তুলতে পারবেন। এর জন্য এই সিস্টেমগুলিতে আপনাকে লিখতে হবে। তাহলে দেখেন, এই যে বললাম রোহিঙ্গার 8 লক্ষ, আমি আপনাদেরকে একটি সুখবর দিতে চাই প্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের সাথে জয়েন করেছেন সবার জন্য। রোহিঙ্গা আপনি জানলে অত্যন্ত খুশি হবেন, 2018 সালে রোহিঙ্গা ক্যাম্পে মাত্র 1 লক্ষ নতুন শিশু জন্মগ্রহণ করেছে। রোহিঙ্গা ক্যাম্পে মাত্র 1 লক্ষ শিশু জন্মগ্রহণ করেছে প্রিয় শিক্ষার্থী। তাহলে আপনারা হয়ে যাচ্ছেন জাতীয় মামা, আর যারা আমাদের আপুরা রয়েছেন আপনারা হয়ে যাচ্ছেন জাতীয় খালা। রোহিঙ্গাদের জনসংখ্যা প্রোডাকশন এত বেশি বাড়তেছে, ওটা কমার কোনো সম্ভাবনা নাই। ওনাদের কথা হচ্ছে প্রোডাকশন হবেই হবে। সরকারি খানি পেলে প্রোডাকশনটা আর কমে না। তারপর দেখেন, কালকে দেখলাম রোহিঙ্গাদেরকে পরশুদিন নিয়ে যাওয়া হয়েছে বাসানচরে, সেখানে তাদেরকে দেখানোর জন্য তাদের কত সুন্দর করে সরকার ব্যবস্থা করেছে। কিন্তু না, ওনারা সেখানে যাবেন না। ওনারা নাকি প্রতিনিধি দল গিয়েছে, এসি বাসে নিয়ে গিয়েছে, কত সম্মান। কিন্তু মনে বড় কষ্ট হয় যখন আমরা শুনতে পাই এই রোহিঙ্গারা বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের পুলিশকে তারা হত্যা করে ফেলে, বাংলাদেশের নাগরিককে যারা আগে স্থায়ী বাসিন্দা ছিল তাদেরকে মারামারি করে তাদের গরু ছাগল সব কিছু কেড়ে নিয়ে যায়। এই যে বর্বরতা, এই যে সন্ত্রাসী কার্যকলাপ, এর জন্য মাঝে মধ্যে কষ্ট হয় যে আমরা যাদেরকে আশ্রয় দিলাম, আমরা যাদেরকে মানবতার খাতিরে জায়গা দিলাম, তারা আজকে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যারা কক্সবাজারে ইদানিং গিয়েছেন আপনি লক্ষ্য করবেন, ওই সি বিচে কিন্তু অনেক রোহিঙ্গারা ফটোগ্রাফার রয়েছে, আবার অনেকে অটো জ্বালা চালাচ্ছে রোহিঙ্গা রয়েছে। আমরা তো মানবতার খাতিরে দিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে তো দখল করার জন্য না, আমাদের এখানে কাজ করার জন্য না। তাই আমরা অনুরোধ করব বর্তমান সরকারকে যে কোনোভাবে তাদেরকে তাদের নিজ জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য এবং ফিরিয়ে দেওয়ার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের তৃতীয় প্রশ্ন কিন্তু দেখেন, রোহিঙ্গারা বাংলাদেশে আসায় কি কি সমস্যা হচ্ছে। এটা তো অনেক ইজি ব্যাপার, আমাদের অনেক স্টুডেন্ট এই প্রশ্নটা আনসার দিতে পারবে আমি জানি। রোহিঙ্গারা বাংলাদেশে আসায় কি কি সমস্যা হচ্ছে একটু আপনাদের কাছ থেকে জানতে চাই। এক কমেন্টসে লিখবেন কি কি সমস্যা, এক একজন একটা করে লিখবেন, দেখি কারা কারা লিখতে পারেন। রোহিঙ্গারা বাংলাদেশে আসায় কি কি সমস্যা হচ্ছে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। কমেন্টে লিখবেন, এক একজন এক একটা লিখবেন, দেখি কে কি লিখবেন, আমি পড়ে শোনাবো কে কি লিখেছেন। এক একজন এক একটা সমস্যা লিখবেন, রোহিঙ্গারা বাংলাদেশে আসায় কি সমস্যা হচ্ছে। হ্যাঁ, রুজি মুন্তা হাসি দিয়েছেন, কি করবেন, জাতীয় খালা হয়ে গিয়েছেন। লিখেন তো দেখি কি কি সমস্যা হচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশে আসায়, বলেন। সিকিউরিটি প্রবলেম, সিএম তানজুমা নূর, অসংখ্য ধন্যবাদ। নিরাপত্তার অভাব, গুড, ভেরি গুড। আর কারা লিখতেছেন? আজকের ক্লাসের শেষে কিন্তু চমক রয়েছে, ইনশাল্লাহ আপনারা আমার সাথে লাস্ট পর্যন্ত থাকবেন।
হ্যাঁ, ভেরি গুড কনক মণ্ডল। এই যে জনসংখ্যা বৃদ্ধি, এটাই তো সবার আগে লিখার কথা ছিল। তারপর কারা কারা লিখতেছেন একটু দেখতে চাই। হ্যাঁ, নাজমুল ভাই আমাদের সাথে জয়েন করে রাজনৈতিক সমস্যা লিখেছেন। হ্যাঁ, গুড। ইসরাত জাহান লাবণী জয়েন করেছেন, হাদিকা মনি জয়েন করেছেন, সাবেরা শরীফ আমার পিলি এবং রিটেনের বেচের স্টুডেন্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই যে অনেকেই লিখতেছেন, এভাবেই তো লিখতেছেন। এই যে আমাদের সাথে ইংলিশের বস সুমন স্যার জয়েন করেছেন। স্যার আপনাকে অভিনন্দন আমাদের ক্লাসে জয়েন করার জন্য। তানজুমানা লিখেছেন আপনার অর্থনৈতিক সমস্যা, হ্যাঁ, পরিবারের উপর প্রভাব পাচ্ছে, রাইট। শৃঙ্খলার অবনতি, প্রাকৃতিক বলময় নিধন, ইয়েস হাবিব সুন্দর লিখেছেন। খাদ্যর অভাব, পপুলেশন প্রবলেম, মিল্টন। ইমন পাল জনসংখ্যা, হ্যাঁ, পরিবেশ। হানিফ লিখেছেন নিরাপত্তাজনিত সমস্যা, ভূখণ্ডের সমস্যা। এই যে এইভাবেই আমরা ক্লাসের পর ক্লাসেই শিখবো, রিটেন হোক পিলি হোক, আমরা এভাবেই পড়তে চাই। দক্ষিণাঞ্চলে মাদকের ভয়াবহতা, রায় জয় কর্মকার গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। তৃষা লিখেছেন প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। উর্মি সরকার, পপুলেশন ইনক্রিজ ডে বাই ডে, ইয়েস, জনসংখ্যা তো বাড়বেই। এগুলো জাতিসংঘ থেকে খাবার আসতেছে, বিভিন্ন সংস্থা থেকে। আপনি কি গরম দুধ খাচ্ছেন প্রতিদিন? ওরা তো সবাই খায়। ইমন পাল জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক সমস্যা। নাজমুল ভাই লোকেশন প্রবলেম। মুনতাহালি বনভূমি ধ্বংস হচ্ছে, হ্যাঁ, ইয়েস, ফুড ক্রাইসিস। আর এ নূরজাহান আমার নতুন স্টুডেন্ট, আমার বেচের, অসংখ্য সুস্বাগতম আপনাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি অন্ততপক্ষে এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারলাম আমার শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগী হয়ে আমার ক্লাসটি করে যাচ্ছেন। তাহলে আপনারা একটু বেশি বেশি করে নিরাপত্তাজনিত সমস্যা। এই যে মৃত্তিকা রহমান লিখেছে কক্সবাজারের স্বামী উসমান সৌন্দর্য হেয় করেছে বিদেশি লোকদের কাছে। হ্যাঁ, এই বিদেশি লোকদের কাছে যে কথাটা লিখেছেন, আমরা এটাকে অন্যভাবে বলবো, আন্তর্জাতিকভাবে ভাবমূর্তিপূর্ণ, মানে আন্তর্জাতিক ভাবমূর্তি আমাদের পূর্ণ হয়েছে। তাহলে আমি ক্লাসে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যে আনসারগুলি দিয়েছেন এগুলি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সমাধান। রোহিঙ্গারা বাংলাদেশে আসায় কি কি সমস্যা হচ্ছে? এক নম্বর হচ্ছে জনসংখ্যার সমস্যা। এই যে বললাম প্রতি বছর জনসংখ্যা বাড়তেছে, আপনারা জাতীয় মামা জাতীয় খালা হচ্ছেন। 2 নম্বর হচ্ছে খাদ্য সমস্যা বৃদ্ধি। দেখেন, ওই যেখানে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে সেখানে আগে ফসল হতো, সেখানে আমাদের বাংলাদেশি নাগরিকরা সেখানে ফসল ফলিয়ে তাদের জীবিকা নির্বাহ করত। অর্থনৈতিক সমস্যা, এই জীবিকাটা বন্ধ হয়ে গিয়েছে। এই যে আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি পূর্ণ হয়েছে আমাদের, কিভাবে আমাদের বাংলাদেশি কিছু অসাধু মানুষের কাছে তারা কি করেছে, পাসপোর্ট করে বিদেশে গিয়ে যখন অপরাধমূলক কাজ করতেছে তখন দেখা যাচ্ছে কি ওই অপরাধমূলক কাজের জন্য তারা গ্রেপ্তার হচ্ছে, নাম হচ্ছে বাংলাদেশি। এর জন্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আরেকটা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি। দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি, এটা হচ্ছে কি দেখেন, মিয়ানমার এবং বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল আমাদের, কিন্তু এই রোহিঙ্গারা আমাদের দেশে আসায় তাদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি। অনেকেই বলেছেন নিরাপত্তার অভাব, অ্যাবসলিউটলি রাইট। এই যে নিরাপত্তাহীনতা, এতগুলো 11 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গাকে তো নিরাপত্তা, ওদের দ্বারা আমাদের বাংলাদেশি আক্রান্ত হচ্ছে। এই পয়েন্টগুলি কিন্তু আপনাকে লিখতে হবে রিটেন, 2-4টা লাইন করে লিখতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে যাব, এটা সবাই পারে, নিজে লিখার না। রোহিঙ্গা সমস্যার সমাধানে আনান কমিশন গঠন, খুবই গুরুত্ব প্রশ্ন। আনান কমিশন গঠন লিখে আন্ডারলাইন করবেন। আনান কমিশন গঠন লিখে আন্ডারলাইন করবেন। আনান কমিশন গঠন লিখে আন্ডারলাইন করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আনান কমিশন গঠন, আমি জানি অনেকেই আনান কমিশন সম্পর্কে জানেন, অনেকেই জানেন না। আমাদের আজকে লাইভ ক্লাসে যারা জয়েন করেছেন, ইনশাল্লাহ আপনি আনান কমিশন সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবেন। যে কোনো ভাইবা বোর্ডে যে কোনো জায়গায় আপনি কিন্তু এরকম প্রশ্নের সম্মুখীন হতে পারেন। লিখবেন 2016 সালে জাতিসংঘের সাবেক মহাসচিব
2016 সালে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বে মিয়ানমারের 6 জন কোফি আনানের নেতৃত্বে মিয়ানমারের 6 জন, লেবাননের 1 জন, এবং নেদারল্যান্ডের একজন সহ মোট 9 জন সদস্য বিশিষ্ট আনান কমিশন গঠন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আপনার প্রশ্ন হতে পারে, স্যার এখন তো 8 জন, আপনি কি কোফি আনানকে বাদ দিয়ে দিবেন? কোফি আনান যুক্ত করলে 9 জন হবে। তাহলে লিখবেন 2016 সালে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বে মিয়ানমারের 6 জন, লেবাননের 1 জন, নেদারল্যান্ডসের 1 জন সহ মোট 9 জন সদস্য বিশিষ্ট আনান কমিশন গঠন করা হয়। 9 জন সদস্য বিশিষ্ট আনান কমিশন গঠন করা হয়। যদি পিলিতে প্রশ্ন আসে আনান কমিশন কত সালে গঠন করা হয়? 2016 সালে। আনান কমিশনের সদস্য কয়জন? 9 জন। আনান কমিশনের প্রধান কে ছিলেন? কোফি আনান। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই কমিশন বাংলাদেশ ও মিয়ানমারের 1100 ব্যক্তির মতামত যাচাই করে 155টি বৈঠকের পর, প্রিয় শিক্ষার্থী এই লাইনটা আমি প্রথম থেকে বলতেছি, এই কমিশন বাংলাদেশ ও মিয়ানমারের 1100 ব্যক্তির মতামত যাচাই করে 155টি বৈঠকের পর 88টি সুপারিশ সম্মিলিত একটি প্রতিবেদন 25 আগস্ট 2017 সালে, আমি এই লাইন প্রথম থেকে বলি, আপনি লিখে নিয়ে যাবেন। এই কমিশন বাংলাদেশ ও মিয়ানমারের 1100 ব্যক্তির মতামত যাচাই করে 155টি বৈঠকের পর 88টি সুপারিশ সম্মিলিত একটি প্রতিবেদন 25 আগস্ট 2017 সালে অং সান সুচির হাতে তুলে দেন। 25 আগস্ট 2017 সালে অং সান সুচির হাতে তুলে দেন। 25 আগস্ট 2017 সালে অং সান সুচির হাতে তুলে দেন। আপনার চাকরির পিলিতে প্রশ্ন হতে পারে যে আনান কমিশন কতজন ব্যক্তির মতামত নিয়েছিল? 1100। কতটি বৈঠক করেছিল? 155টি। কতটি সুপারিশ দিয়েছিল? 88টি। কত তারিখে দিয়েছিল? 25 আগস্ট 2017। কার কাছে দিয়েছিল? অং সান সুচির কাছে দিয়েছিল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম এইভাবে কিন্তু আপনাকে আনান কমিশন সম্পর্কে লিখতে হবে। তো দেখেন, আনান কমিশনের যে 88টি সুপারিশ রয়েছে, এই সুপারিশগুলো আমরা এখন লিখব না। দেখেন সুপারিশগুলো কেমন ছিল আপনাকে বলি। 1 নম্বর সুপারিশ ছিল কি জানেন? রোহিঙ্গাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব প্রদান করতে হবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে, তারা যদি নাগরিক হয়ে যায় তাহলে কি আর কোনো সমস্যা থাকে না? এজন্য নাগরিকত্ব প্রদান করতে হবে। এটা ছিল প্রথম দাবি। আপনার প্রশ্ন তবে স্যার, মানে এই যে অনেক জায়গায় ক্লাস করতেছি, অনেক চেষ্টা করে যাচ্ছি, তাহলে কি বিসিএস ক্যাডার হওয়া যাবে? আপনি বিসিএস ক্যাডার হবেন না কেন? আপনার জন্য না তো, আপনার পরিবারের জন্য বিসিএস ক্যাডার অফিসার হবেন। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা হলো 2 প্রকার, একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, একটা হচ্ছে মাঠ প্রশাসন। প্রিয় শিক্ষার্থী, যদি আপনাকে কেন্দ্রীয় প্রশাসনে নিয়োগ দেওয়া হয়, আপনার প্রথম পদবি হবে সহকারী সচিব। আপনাকে যদি মাঠ প্রশাসনে নিয়োগ দেওয়া হয়, আপনার পদবি হবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেদিন আপনি এই চাকরি পাবেন সেই দিন থেকে আপনার বাবা হয়ে যাবেন সহকারী কমিশনারের বাবা।
আমি এক মিনিট একটি ঘটনা বলতে চাই। যারা কুমিল্লার আমার আজকের এই ক্লাসে জয়েন করেছেন, আপনাদের কুমিল্লা একটা সেমিনারে গিয়েছিলাম, টাউন হলে মোড়ে একটা অডিটোরিয়াম ছিল। সেখানে একজন বিসিএস ক্যাডার অফিসার, মানে প্রশাসন ক্যাডার, যিনি বর্তমানে যশোরে কর্মরত রয়েছেন, তিনি এসেছিলেন কনফিডেন্সের সেমিনারে। আসার পর তাকে মাইকটি দেওয়া হয়েছিল। তিনি বললেন যে দেখেন, আপনারা তো ক্লাস করতে এসেছেন, সেমিনারটা দেখতে এসেছেন। আমি এরকম সেমিনার দেখেছি এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতাম, আমার বাবা আমাকে ঠিকমতো টাকা পাঠাতে পারতেন না, আমি অনেক সমস্যার সম্মুখীন হতাম। কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু লোকপ্রশাসন বিভাগে মানে পড়াশোনা করি, বাবার স্বপ্ন আমি পূরণ করব। তিনি কি করলেন, দিন রাত অনেক বেশি পরিশ্রম করেছেন, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা বলেছেন। এমনই হয়েছে, উনি বলেছেন যে মাঝে মধ্যে আমি প্রায় 13-14 ঘন্টাও পড়াশোনা করেছি। করার পর যখন আমি প্রথমবার বিসিএস দিয়েছিলাম, আমার রেজাল্ট এসেছিল, তখন আমি ভাইবা পরীক্ষায় গিয়েছি। ভাইবা তো আমাকে পাস দেওয়া হলো, আমি হয়ে গেলাম প্রশাসন ক্যাডার। যেদিন আমি প্রথম প্রশাসন ক্যাডার হয়েছিলাম, আমি প্রথমে আমার মানে এত বেশি কান্না করেছিলাম, কান্না করে বাবাকে ফোন দিয়েছিলাম যে বাবাকে ফোন দিয়ে বলার আগেই দেখলাম আমার কান্না থামাতে পারতেছি না। আমার কান্না থেকে বাবাও কেঁদে দিয়েছিলেন। তারপর বলেছিলাম, বাবা আজকে দিকে তোমার ছেলে প্রশাসন ক্যাডার, তুমি সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাবা। এই কথা শোনার পর তার বাবার কান্না থামে না। উনি বাড়িতে যাওয়ার পর ওনার ওয়াইফ, মানে ওই প্রশাসন ক্যাডারের মা, ওনার কান্না দেখে, ওনার বাবার কান্না দেখে উনিও কান্না শুরু করলেন যে আমার একমাত্র ছেলের কোনো বিপদ হলো কিনা। পরিশেষে জানা গেল যে উনি প্রশাসন ক্যাডার হওয়ার কারণেই এই সুখের এই কান্না। এইরকম অনুভূতি যদি আপনি পরিবারকে দিতে চান, তাহলে আজকে থেকেই লেগে থাকেন। করোনা আসুক আর যাই আসুক, যখনই পরীক্ষা হবে তখন পরীক্ষার জন্য আপনার প্রস্তুত থাকতে হবে। এর জন্য রিটেনের জন্য প্রস্তুতি নেওয়া। কারণ পিলির জন্য তো আপনি দীর্ঘদিন ধরে পরীক্ষা নিচ্ছেন। এই যে দেখেন, পিলি যে পড়তেছেন, রিটেনের জন্য কাজে মানে রিটেনের ক্লাস থেকে কি পিলিতে প্রশ্ন আসতে পারে না? এর জন্য হচ্ছে আপনাকে রিটেনটা গুরুত্ব দেওয়া। কারণ রিটেনে 900 মার্ক, আপনাকে বুঝতে হবে। আমরা পিলির জন্য 2 বছর সময় যেই সময় মার্ক হচ্ছে 200, আর রিটেনের জন্য 900 মার্ক, আপনি কয় বছর সময় দিবেন? এর জন্য আপনাকে এই কৌশলগুলো জানতে হবে। তাহলে আপনারা আনান কমিশন সম্পর্কে জেনে গেলাম। সুপারিশ এইভাবে ছিল, নাগরিকত্ব দিতে হবে, সকল সুযোগ সুবিধা দিতে হবে। আমরা সর্বশেষ রিটেনের যে প্রশ্নটা, রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5টি দাবি। রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5টি দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5টি দাবি। প্রিয় শিক্ষার্থী, বর্তমানে শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন। যদি কখনো কোনো ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি, তাহলে কিন্তু বলবেন না যে শেখ হাসিনা, আরো সুন্দর করে বলতে হবে আপনাকে। যেমন আমরা এভাবে বলতে পারি, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের সফল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এইভাবে বললে কিন্তু ভাইবা বোর্ড অনেক খুশি হবে। আপনার কাজই তো ভাইবা বোর্ডকে খুশি করা। 450 মার্ক পেয়ে যখন চলে যাবেন ভাইবা বোর্ডে, আপনি যদি ভালো মার্ক এখান থেকে আপনি ক্যাডার না হন, নন ক্যাডারও তো আপনি পেতে পারেন, ঠিক না? সো ভাইবা বোর্ডে বেয়াদবি না করলে কখনো কাউকে ফেল দেয় না। আপনাকে কিন্তু প্রশ্নগুলো কৌশলী হয়ে দিতে হবে। যেমন ভাইবা বোর্ডে যে ঘটনা বলি, একজন স্টুডেন্ট ভাইবা বোর্ডে গিয়েছে, যাবার পর তাকে প্রশ্ন করা হয়েছে যে উনি যথারীতি একটা চেয়ারে গিয়ে বসবেন, স্যার আমি কি বসতে পারি? ওনাকে বলা হলো আপনাকে বসতে হবে না, আপনি 2 মিনিট জানালার বাহিরে তাকিয়ে থাকেন। দেখেন, ভাইবা বোর্ডে বলা হয়েছে 2 মিনিট জানালার বাহিরে তাকিয়ে থাকার জন্য। উনি যথারীতি 2 মিনিট জানালার বাহিরে তাকিয়েছে। তাকানোর পর দেখা যাচ্ছে 2 মিনিট পর ওনাকে বলা হলো আপনি এখন আসেন, এবং বসতে বলা হলো। ওনাকে প্রশ্ন করা হয়েছিল জানালার বাহিরে তাকিয়ে আপনি কি দেখলেন? চিন্তা করেন তো, আপনাকে এই প্রশ্ন যদি করা হয় আপনি কি আনসার দিবেন? অনেক স্টুডেন্ট বলে, স্যার প্রকৃতি দেখেছি, স্যার চাঁদ দেখা যাচ্ছে, স্যার বিল্ডিং দেখা যায়, স্যার গাড়ি চলতেছে, স্যার গাছপালা দেখা যায়। আপনার কি মনে হয় বিসিএস এর ভাইবা বোর্ডের সদস্যরা আপনাকে গাছপালা দেখানোর জন্য পাঠিয়েছে? ওই বাইটি আনসার দিয়েছিলেন, স্যার আমি জানালার বাহিরে তাকিয়ে দেখলাম 1971 সালের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের মধ্যে কত পার্থক্য। এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। কি বলেন, চাকরি গেল না আসলো? উনাকে বলা হলো আপনি এখন যেতে পারেন, রেজাল্ট বের হয়েছে প্রশাসন ক্যাডার। এইরকম প্রশ্ন আপনাকে আনসার দিতে হবে। তাহলে শেখ হাসিনার 5টি দাবি লিখবেন। 2017 সালে
2017 সালের 17ই সেপ্টেম্বর 2017 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘের 72তম অধিবেশনে 2017 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘের 72তম অধিবেশনে রোহিঙ্গা সমস্যা সমাধানে 72তম অধিবেশনে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5টি দাবি তুলে ধরেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5টি দাবি তুলে ধরেন। আমি প্রথম থেকে বলি, আপনি খাতার সাথে মিলিয়ে নেবেন। 2017 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 72তম অধিবেশনে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5টি দাবি তুলে ধরেন। 1 নাম্বার দিয়ে লিখবেন, এটা আমরা লিখব। 1 নাম্বার দিয়ে লিখবেন, অনতি বিলম্বে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন বন্ধ ঘোষণা করতে হবে। প্রথম থেকে বলি, অনতি বিলম্বে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন বন্ধ করতে হবে। এটা ছিল শেখ হাসিনার 1 নাম্বার দাবি। 2 নাম্বারটা লিখবেন, অনতি বিলম্বে জাতিসংঘের মহাসচিবের নেতৃত্বে মিয়ানমারে একটি তদন্ত টিম পাঠাতে হবে। মিয়ানমারে একটি তদন্ত টিম পাঠাতে হবে। এটা ছিল ওনার 2 নম্বর দাবি। প্রিয় শিক্ষার্থী, 3 নাম্বারটা লিখবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধা দিতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধা দিতে হবে। 4 নাম্বারটা লিখবেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। 5 নাম্বার দাবি লিখবেন, আনান কমিশনের সকল সুপারিশ নিঃশর্তে মেনে নিতে হবে। আনান কমিশনের সকল সুপারিশ নিঃশর্তে মেনে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5টি দাবি। এখন আপনাকে কিছু কথা বলতে চাই। আমি যেহেতু বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়াই, বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে মার্ক হচ্ছে 200। বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে মার্ক কত? 200। এই 200 মার্ক আপনি কিভাবে সহজে, এই 200-র ভিতরে আপনি কিভাবে মিনিমাম 140-45 মার্ক পেতে পারেন, 120 থেকে শুরু করে এর উপরে কিভাবে আপনি মার্কটা তুলতে পারেন, তার জন্য আমরা রিটেনের বেচ চালু করেছি। প্রিয় শিক্ষার্থী, যদি আপনি চান, আমার যে প্রাইভেট বেচ রয়েছে সেখানে রিটেনে আপনি ভর্তি হতে পারেন। তার আগে আপনাদের কাছ থেকে জানতে চাই, এই যে রিটেনের প্যাটার্নের প্রশ্নগুলো দেখালাম, আপনাদের রিটেনে এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন। প্রিয় শিক্ষার্থী, এই যে রোহিঙ্গা সম্পর্কে রিটেন নিয়ে আলোচনা করলাম, এই ক্লাসটা আপনার কেমন লাগলো একটু জানাবেন। তো দেখেন, যদি আমরা এই 200 মার্ক সহজে পেতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু অনেক বেশি পড়াশোনা করতে হবে। বাংলাদেশ অ্যাফেয়ার্সে অনেকগুলো বই আপনাকে পড়তে হবে। স্বাভাবিক 2-1টা বই কিন্তু আপনার লাগবেই, আপনার সাথে থাকতে হবে। আর বইয়ের পাশাপাশি যদি আমরা আপনাকে, আমি আমার কথাই বলি, কিভাবে আপনি সহজে পেতে পারেন,
এর জন্য আমরা আপনাকে 20টি ক্লাস দেব। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে শুনবেন, এই 20টি ক্লাস আপনাকে রিটেনের উপরে দেব। 20টি ক্লাস আপনাকে দিতে হবে এবং আপনার কাছে আমরা 10টি পরীক্ষা নেব। দেখেন 20টি ক্লাস দেব আপনাকে এবং 10টি পরীক্ষা দিব যদি আপনি আমাদের প্রাইভেট বিষয়ে সংযুক্ত হন। দেখেন করোনা চলতেছে, এই করোনার সময়ে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা খুবই বিপদে রয়েছে। কারণ কি, তাদের টিউশনি বন্ধ, সবার বাবার তো ভাই আর টাকা থাকবে না। এর জন্য অনেকেই অনেক জায়গায় পড়াশোনা করতে পারে না। এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে রিটেন তো অন্য কেউ পড়াচ্ছে না, পড়ালে অনেক টাকা অনেকেই নিতেছে, অনেক টাকা লাগে রিটেনের জন্য, অনেক সময় লাগে, রিটেনে অনেক ঝামেলা রয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই আজকের লাইভ ক্লাসের পরে যারা আমার এই প্রাইভেট ব্যাচে প্রথম যে 10 জন ভর্তি হবেন তাদের কাছ থেকে মাত্র 500 টাকা নেব। প্রথম 10 জন যারা ভর্তি হবেন তাদের জন্য অনলি 500 টাকা নেব। আর 10 জনের পরে যারা ভর্তি হবেন আমি 1000 টাকার নিচে 1 টাকা নিতে পারবো না, কারণ আমার এখানে ইন্টারনেট ফিটাই আপনার কাছ থেকে নিচ্ছি, ব্যবসা আমার উদ্দেশ্য নয়। কারণ আপনি চিন্তা করে দেখেন, রিটেনের 20টা ক্লাস 10টি পরীক্ষা 500 টাকায় কি হয়। রিটেনের জন্য আমি ইন্টারনেট ফি দেওয়ার জন্য আপনাকে প্রথম 10 জন যারা ভর্তি হবেন আমার ক্লাসে, তারা আমাকে এই যে প্রথম 10 জনের জন্য 500 টাকা, পরবর্তীতে যারা ভর্তি হবেন দয়া করে 1000 টাকার নিচে আমাকে রিকোয়েস্ট করবেন না, আমি এর নিচে নিতে পারবো না। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে, স্যার আমি কিভাবে আপনার সাথে যুক্ত হব? দেখেন আমার ফোন নম্বর অনেকের কাছেই রয়েছে। এই যে আমার ফোন নম্বরে সরাসরি এই নাম্বারটা আমি ব্যবহার করি, 01719238308। এটা শুধুমাত্র প্রথম 10 জনকে দিতে পারবো। আমি আগেই বললাম অযথা কেউ আমাকে করবেন না, কারণ প্রথম 10 জন যদি ভর্তি হন 500 টাকা করে দিলে হবে। পরবর্তীতে যারা রিটেনে ভর্তি হবেন 20টি ক্লাস দেব, 10টি পরীক্ষা নেব, 1000 টাকা আমাকে দিতে হবে। আর পিলির জন্য যারা ভর্তি হবেন, যেহেতু আজকে একটা ফ্রি ক্লাস নিলাম, পিলিতে যারা এই এখন সন্ধ্যা 7টা থেকে কালকে রাত 8টা পর্যন্ত যারা ভর্তি হবেন শুধুমাত্র ইন্টারনেট ফি 300 টাকা দিলেই হবে। পিলির জন্য শুধু ইন্টারনেট ফি, কালকের জন্য অফার, এখন থেকে রাত 8টা পর্যন্ত আপনি 300 টাকা দিলে হবে। আর যারা রিটেনের জন্য পড়বেন দয়া করে প্রথম 10 জন শুধুমাত্র 500 টাকা, পরবর্তীতে যারা ভর্তি হবেন 1000 টাকা দিবেন। কারণ আমি ইন্টারনেট আমাকে তো মেনটেন করতে, আমার একজন আইটি রয়েছে যিনি, যাকে আমাকে প্রতি স্টুডেন্ট বেসিস টাকা দিতে হয়, যিনি সব কিছু মেনটেন করে, এই যে আমি ক্লাস নিচ্ছি উনি সেখান থেকে বসে সব কিছু মেনটেন করে দিচ্ছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, যদি কেউ আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর পিলির জন্য 48 ঘন্টা 300 টাকা নেব, এর উপরে মানে 24 ঘন্টার ভিতরে যারা পিলিতে যাবে 300 টাকা। আর প্রথম 10 জন রিটেনের জন্য 500 টাকা, পরবর্তীতে যারা ভর্তি হবেন তারা কিন্তু 1000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তাহলে আজকে আমাদের আলোচনা ছিল রিটেন নিয়ে। রিটেনের 900 মার্ক। আমি তো 900 মার্কের টিচার না, আমি হচ্ছি 200 মার্কের টিচার। 200 মার্ক বাংলাদেশ ব্যাচ থেকে কিভাবে আপনি সহজে পেতে পারেন এবং আপনি কিভাবে কত সহজে আপনাকে বোঝানো যায়, এই নিয়ে আপনার সাথে আলোচনা করব। এই হচ্ছে আমার নম্বর। যদি আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে 01719238308 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর একটু আপনাদের কাছ থেকে জানতে চাই আমার এই লাইভ ক্লাসটি আপনাদের কেমন লাগলো।